একটা কবিতা পড়ার সময় আমরা কিভাবে কবিতাটা পড়ি আর আবৃত্তি করার সময় বা কিভাবে আবৃত্তি করি। ধরুন নীরেন্দার শতবর্ষ চলছে, ওটা একটা খুব বিখ্যাত কবিতা যেটা আপনারা অনেকেই আবৃত্তি করে থাকেন, আগামী দিনেও করবেন, সেটা হচ্ছে অমলকান্তি। এখন এই যে আবৃত্তি করার সময় না, ওই যে আমি বলছিলাম যে কোথাও একটা মেধার প্রয়োজন হয়, এইটা দুরকম ভাবে মূলত আবৃত্তিকাররা করে থাকেন। খেয়াল করলে দেখবেন, একটা হচ্ছে একটি দুটি শব্দকে একই পংক্তিতে থাকা আরো 5-6টি শব্দের চেয়ে আলাদা করে বের করে এনে, আরেকটি হচ্ছে একটি দুটি পংক্তিকে এভাবে বাকি কবিতার থেকে বিচ্ছিন্ন করে বের করে। সমস্ত বড় আবৃত্তিকারদের যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে দেখবেন এরা এই কাজগুলো করেছে, খুব নিখুঁত ভাবে করেছে। আসলে এটা কেন ওরা করেন, তার কারণ একটি দুটি পংক্তি একটি কবিতার, আমি একটা লেখায় লিখেছিলাম, নীরেন্দ্রপুরে একটা লেখায় লিখেছিলাম সম্ভবত সংবাদ প্রতিদিনে, যে একটি কবিতার একটা টেক অফ পয়েন্ট থাকে। মানে এই কবিতাটা অমলকান্তি, এই যে কবিতাটা, এই কবিতাটা তো আপনারা সকলেই পড়েছেন, বারবার পড়েছেন, আবৃত্তি করেছেন, দেখবেন খুব যাকে আমরা বলি ফ্ল্যাট কবিতা, তেমন ফ্ল্যাট কবিতা। এই কবিতাটার মধ্যে কিন্তু কাহিনী কবিতা, কিন্তু নাটকীয় কোনো এমন মুহূর্ত নেই, এমন সংঘাত নেই। যেমন আমি কোন অর্থে বলছি, ধরুন দেবতার গ্রাস একটা কাহিনী কবিতা, দেবতার গ্রাসে একদম শেষে ভয়ঙ্কর ক্লাইম্যাক্স, ছেলেটাকে নদীর জলে ছুঁড়ে ফেলা হচ্ছে, আমরা তার জন্য প্রস্তুত নই। অতি নাটকীয় একটি মুহূর্ত, সেরকম কোনো অতি নাটকীয় মুহূর্তই অমলকান্তি কবিতায় নেই। এই কবিতা খুব ফ্ল্যাট কবিতা, যে আমার বন্ধু সে এসেছে সন্ধ্যাবেলা, ফিরে গেছে, সে রোদ্দুর হতে চেয়েছিল, পারে। এবার এই যে কবিতা এরকম খুব ফ্ল্যাট তথাকথিত, যাকে আমরা বলি খুব মানে একমাত্রিক কবিতা হিসেবে আপাত দৃষ্টিতে যাদের মনে হয় যে কবিতাগুলি, সেগুলিও কিন্তু আসলে বহুমাত্রিক। এবং সেই কবিতার মধ্যেও কিন্তু যাকে বলি টেক অফ পয়েন্ট, মানে চলতে 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 একটা প্লেনের মতো কবিতাটা একটা লাফ নিল, মাটি স্পর্শ করে উঠতে শুরু করলো, সেইটাকে ছোঁয়াটা খুব গুরুত্বপূর্ণ জ্ঞানবৃত্তিতে। এবং সেটা কিন্তু কখনো একটি দুটি শব্দও হয়। যেমন ধরুন রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা যেটি গানও হয়েছে, ছবি, তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা। এখন এইখানে যে আমি শব্দ বলছিলাম যে টেক অফ পয়েন্ট, এই দুটি পংক্তিতে এই টেক অফ পয়েন্টটা কোথায়? তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা, কোথায়? শুধু শব্দটা, শুধু শব্দটা, সেটাই কিন্তু গোটা কবিতাটাকে ধরে রেখেছে। এবং সেই শুধু শব্দটার উপরেই, শুধু শব্দটাকে কন্টেস্ট করতে করতেই গোটা কবিতাটা কিন্তু বেড়ে 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 গেছে, যে না শুধু পটে লেখা নয়, তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা। এই শুধু শব্দটাকে আমি যদি বাকি শব্দগুলোর থেকে আলাদা করে চিহ্নিত করতে না পারি, তাহলে এই কবিতাটার সঠিক ব্যাখ্যা আমি শ্রোতাদের কাছে পৌঁছতে পারবো না। এবং খেয়াল করে দেখা যাবে যে গোটা কবিতাটা কিন্তু, এই যে বললাম যে শুধু পটে লেখা যে নয়, সেটা প্রমাণের একটা যৌক্তিক পথ গোটা কবিতাটা। অমলকান্তি কবিতায় যেমন ধরুন, কবিতাটা শুরু হচ্ছে কেমন, যে অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। অস্বাভাবিকতা কোথায় এলো, যে আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছে। এইটা হচ্ছে প্রথম টেক অফ পয়েন্ট। এই গোটা কবিতার প্রথম যে পংক্তিটা হচ্ছে টেক অফ পয়েন্ট, সেটা হচ্ছে সে রোদ্দুর হতে চেয়েছিল। এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কবিতাটা একটা ছোট্ট উড়াল নিল এখান থেকে। তারপর আবার ফ্ল্যাট, কেন তারপর আর নতুন কিছু ঘটছে না, ঘটছে না, ঘটছে না। আরেকটা দ্বিতীয় টেক অফ পয়েন্ট আছে, যে কবিতাটা লেখা হচ্ছে সে রোদ্দুর হতে চেয়েছিল, হতে পারেনি। কেউ কোনো ব্যক্তি যদি রোদ্দুর হতে চায় তাহলে সে রোদ্দুর হতে পারবে না। এ তো অতি বাস্তব, এটা বোঝার জন্য আমাদের বাড়তি পরিশ্রম একেবারেই করতে হয় না। তাহলে এই কবিতাটা এতখানি জনপ্রিয় হলো কেন? কেবল অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল আর রোদ্দুর হতে পারেনি বলে? তা কিন্তু নয়। এই তথাকথিত ব্যর্থ মানুষটির প্রতি কবির এক অপরিসীম সহমর্মিতা আছে।
সেটাই কবিতাটার মূল জায়গা। এবং সেই সহমর্মিতা তিনি পাঠকদের অভ্যন্তরে আসলে চালিয়ে দিতে চাইছেন। এবং এই কবিতাটা এই ব্যর্থ মানুষদের প্রতি আমাদের যে স্বাভাবিক সহমর্মিতা থাকে সেইটাকে উদযাপন করেছে। যে কারণে এই কবিতাটা এত বছর ধরে কেবল ব্যর্থতার কারণে নয়, ওই ব্যর্থতাকে স্বীকৃতি দেওয়া, সহমর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে কবিতাটা এত বছর ধরে আমাদের মধ্যে বেঁচে আছে। এবার এটা যদি আমি না বুঝি, মানে এটা বোঝার জন্য আমার সত্যি সত্যি ওই যে বলছিলাম ব্যাকগ্রাউন্ড রিডিং তার দরকার নেই। এই জন্য এই প্রথম পর্বে আমি যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিডিং এর কথা, যে পেছনের পড়াশুনো, দর্শনগত পড়াশোনাগুলো না থাকলে হয় না। আবার এটা একটা টেক্সট, কেবল টেক্সট, যার আগে পরে কিছু না থাকলেও এই কবিতাটা আমি ধরতে পারি, এটা তেমন কবিতা। তখন আমার দায়িত্ব হচ্ছে ওই শব্দগুলোকে, ওই বাক্যগুলোকে চিহ্নিত করা, বোঝা এবং আমার আবৃত্তিতে সেগুলোকে পরিষ্কার করে শ্রোতার সামনে উপস্থাপন করা। এখানে দ্বিতীয় টেক অফ পয়েন্ট, যেটা এই কবিতার আমি বলবো রোদ্দুর হতে চেয়েছিল, চেয়েও ইম্পর্টেন্ট টেক অফ পয়েন্ট, এবং যে উড়ালের পরে কবিতাটা নিচে নামছে না একেবারেই, সেটা হচ্ছে এই পংক্তিটা। আমি জানি না এটা আপনারা কেউ সেভাবে খেয়াল করেছেন কিনা। এই তৃতীয় স্তবকে আছে যে আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। ইটস এ ফ্যাক্ট স্টেটমেন্ট। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, অনিবার্য এটা। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, অনিবার্য এটা বন্ধু। চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। সে আর কিছু বলেও না, কিন্তু যে আমি রোদ্দুর হতে চেয়েছিলাম, রোদ্দুর হতে পারিনি, কিছু বলেও না, তার জন্য তার কোনো আক্ষেপ নেই। এর পরের পংক্তিটা অসম্ভব শক্তিশালী একটি পংক্তি, যেটা খালি চোখে সাধারণ পাঠে অনেক সময় আমাদের নজরে পড়ে না, কিন্তু ওটা হচ্ছে দ্বিতীয় টেক অফ পয়েন্ট এই কবিতার। এবং যে সহমর্মিতার কথা বলছিলাম সেটাকে ধারণ করে যে পংক্তিটা। এবার নীরেন্দা লিখলেন, আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, না এলেও চলতো কিন্তু। এই যে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, আমি আমার সহমর্মিতাটা জানালাম, আমাদের তথাকথিত সাফল্যের উল্টো দিকে ওর ব্যর্থতাকে আগলে নিজের বুকের মধ্যে রাখার চেষ্টা করলাম। এইটা হচ্ছে এই কবিতাটার মূল পংক্তি আমার কাছে, আমার পাঠে। এবার সেটাকে যদি আমি চিহ্নিত করতে না পারি আবৃত্তি করার সময়, এবং বাকি পংক্তিগুলোর মতনই মনে করি, তাহলে কিন্তু কবিতাটা কখনো সেই জায়গায় গিয়ে পৌঁছবে না যে জায়গায় কবিতাটার পৌঁছানোর কথা। আমার সময় শেষ হয়ে গেছে, 5 মিনিট বেশি বলেছি, না আর বলবো না, কারণ তোমার অন্য কর্মসূচি আছে, আমারও ফিরে যাওয়ার তাড়া আছে। আমার মূল বলার কথাটুকু আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে আবৃত্তি করতে গেলে একটা হচ্ছে প্রস্তুতি লাগবে, অনেকখানি প্রস্তুতি লাগবে, সেটা নানা ধরনের প্রস্তুতি, মানে গভীর জীবন দর্শন থেকে ছন্দ জ্ঞান পর্যন্ত আমি বললাম, সবই জানতে পারলে ভালো হয়। আর দ্বিতীয় বললাম যে একজন অত্যন্ত মেধাবী পাঠকের মতো একটি কবিতাকে আমাকে ব্যাখ্যা করতে করতে নিতে হবে, না হলে কিন্তু আমার আবৃত্তি কোনোদিন ভালো হবে না। যে কথাটা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে এই যে দেখুন, মানে এমন অনেক পাঠক আছেন যারা আবৃত্তিকার নন, তাদের তো কোনো দায় থাকে না আবৃত্তির প্রতি, কবিতার প্রতি থাকে, কিন্তু পাঠক আবৃত্তিকাররা কিন্তু অবশ্যই পাঠক। মানে ভালো পাঠক হওয়ার জন্য আবৃত্তির কিচ্ছু না জানলেও আপনার চলবে, কিন্তু ভালো আবৃত্তিকার হওয়ার জন্য অত্যন্ত ভালো পাঠক আপনাকে হতেই হবে, না হলে কিন্তু কোনোদিন ভালো আবৃত্তি করা যাবে। সেইটা খুব গুরুত্বপূর্ণ, সেইটা খুব গুরুত্বপূর্ণ সমস্ত দিক থেকে। যে জন্য আমি বলবো যে ও যা যা জিনিসগুলো বলবে সেগুলো হচ্ছে বহিরঙ্গ। যে বহিরঙ্গের আয়োজনটুকু না থাকলে সত্যি সত্যি একটি মানুষ বা একটি সভাকক্ষকে ভালো দেখায় না। কিন্তু সেই বহিরঙ্গটুকুই সব নয়, বরং অতিরিক্ত অন্তরে যা থাকে একটি কবিতা, তাকে স্পর্শ করতে হবে। সেটা করতে গেলে কিন্তু খুব বৃদ্ধ পাঠক হওয়া খুব খুব গুরুত্বপূর্ণ। ভালো পাঠক না হলে ভালো আবৃত্তিকার কোনোদিন হওয়া যাবে না। ধন্যবাদ।